সুপ্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে একজন মধ্যবয়স্কা নারীকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তার উপরে চালানো যৌন নিপীড়নের ঘটনায় পুরো বাংলাদেশ ফুঁসে উঠেছে। আমাদের দেশের সর্বস্তরের মানুষ এই ঘটনার নিন্দা জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে তারা প্রতিবাদ করেছেন। কেউ বা রাস্তায় দাঁড়িয়েছেন, কেউ বা সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের প্রশাসনের সর্বস্তরের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদেরও আমরা দেখতে পেয়েছি এই ঘটনাকে কেন্দ্র করে তারা নিন্দা জানিয়েছেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এবং আমরা দেখতে পাই 24 ঘন্টার ভেতরে ওই মামলায় অভিযুক্ত 9 জনের ভেতরে বেশিরভাগ অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং র্যাবের বিশেষ বিশেষ টিম। এবং বন্ধুরা, আমরা এটাও দেখতে পেয়েছি আমাদের দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রাজনীতিবিদরা তথা মন্ত্রীরা বরাবরের মতো বেফাস কথাবার্তা বলেছেন। গতকালের এই ঘটনাটি আমি যথাসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই ভিডিওটি আপনারা দেখেছেন 20 ঘন্টা বা 20 ঘন্টার ভেতরে 1 মিলিয়নের বেশি লোক দেখেছেন এবং 25,000-এর বেশি মানুষ শেয়ার করেছেন এই ভিডিওটি রেকর্ড করার সময় অবধি। তো বন্ধুরা, আমি গতকাল আমার সেই ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো আমি স্থানীয় ব্যক্তিদের সাথে যোগাযোগ করে 50 জনের অধিক মানুষের সাথে যোগাযোগ করে ক্রস চেক করে আমি আপনাদের কাছে তথ্যগুলো দিয়েছিলাম এবং গতকাল জানিয়েছিলাম আমি পুরোপুরি নিশ্চিত নই যে এই দেয়া তথ্যগুলো শতভাগ সঠিক, কিন্তু আমি পরবর্তীতে দেখতে পেয়েছি বাংলাদেশের প্রধান সারির গণমাধ্যম বা সংবাদ মাধ্যমগুলো তারা ওই ঘটনাগুলোকেই সামনে এনেছে। অর্থাৎ ওই নিপীড়িত মধ্যবয়স্কা নারীটিকে নির্যাতন করা হয়েছে আজ থেকে প্রায় 1 মাস আগে এবং সেই নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। স্থানীয় এই সন্ত্রাসীদের ভয়ে কেউই মুখ খুলতে পারেনি। অর্থাৎ ওই নারীর বাড়ির আশেপাশে যারা ছিলেন তারা কেউই প্রতিবাদ করতে পারেননি এবং পুলিশের ব্যর্থতা ছিল তাদের জনগণের সুরক্ষা দেয়া বা তাদের প্রতি জনগণের আস্থায় বেশ ঘাটতি ছিল। যাই হোক, আমি সেখানে আরও কিছু তথ্য যোগ করেছিলাম। ওই দেলোয়ার যে একজন মাদক কারবারি এবং বখাটে স্থানীয়ভাবে পরিচিত, সেটিও কিন্তু আপনাদের আমি নিশ্চিত করেছিলাম। তো যাই হোক, আমরা এই ঘটনার সর্বশেষ আপডেট শুনে নেব র্যাব 11-র সিইও লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলমের মুখ থেকে। চলুন ঘটনার বিস্তারিত তার মুখ থেকেই শুনে নেওয়া যাক সংক্ষেপে। এই সন্ত্রাসী দেলোয়ার বাহিনী বেগমগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরেই ওখানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল এবং তাদের গ্রুপের যারা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা এখনো বিচারাধীন আছে। চাঁদাবাজি, অস্ত্রবাজি এবং মাদক ব্যবসা এবং বিভিন্নভাবে হুমকি ধামকির মাধ্যমে লোকজনকে ভয় দেখিয়ে টাকা পয়সা নেওয়াই এদের মূল উদ্দেশ্য। মূলত ওই দিন রাত্রে ওই যেই গৃহবধূ নির্যাতিত হয়েছেন ওনাকে শ্লীলতাহানি এবং ওনাকে পরবর্তীতে ভাইরাল করার মাধ্যমে, ভিডিওতে ভাইরাল করার মাধ্যমে ওনার কাছ থেকে আর্থিক লাভবান হওয়ার জন্য ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার জন্যই এরকম ঘটনা ঘটে থাকতে পারে। এখানে যারা আসামি আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে এবং নোয়াখালী পুলিশ কর্তৃক মামলার 2 নম্বর আসামি এবং 9 নম্বর আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তো আমাদের যারা আসামি গ্রেপ্তার হয়েছে তাদের স্বীকারোক্তি আমরা মোটামুটি তাদের প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি তাদের সম্পৃক্ততা ছিল এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা উভয়েই জড়িত এবং তাদের বাহিনীর অন্যান্য সদস্যরা যারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। অচিরেই আমরা তাদেরকে ধরতে সক্ষম হব বলে আশা করছি। ওখানে যারা ছিল আমরা যতটুকু জানতে পেরেছি এবং ভিডিওতে দেখে যাদেরকে চিহ্নিত করা গেছে এরা সবাই দেলোয়ার বাহিনীর লোক এবং এরা একত্রে চলাফেরা করে বিভিন্ন অপকর্ম করে থাকে। বন্ধুরা, র্যাবের এই কর্মকর্তার মুখ থেকে শুনলেন দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের নেতৃত্বে মূলত অন্যান্য আসামিরা এই ঘৃণ্য কাজটি সম্পন্ন করেছে এবং র্যাবের এই কর্মকর্তা ওই মধ্যবয়স্কা নির্যাতিতা নারীটিকে গৃহবধূ হিসাবে আখ্যায়িত করলেন। আমরা এই শব্দটি ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ করব। নারী কোনো ফার্নিচার নয়, তাকে গৃহবধূ বলার কিছু নেই, তার নিজস্ব পরিচয় আছে এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন নারী, তিনি একজন মা, যে মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি। যাই হোক, এই র্যাবের কর্মকর্তা জানালেন ওই নির্যাতিতা নারীটির সাথে যে ঘটনা ঘটেছে তার পেছনে উদ্দেশ্য ছিল এরা
নির্যাতন করে তার সাথে যে আচরণগুলো করতে চেয়েছে, অর্থাৎ তাকে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে তার সাথে যৌন সঙ্গম করতে চেয়েছে, যেটা এক প্রকার রেপ, বাধ্য করে যৌন সঙ্গম করতে চেয়েছে এবং তার কাছ থেকে নগদ অর্থ নেয়ার চেষ্টা করেছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি ওই নারীর সাথে বিয়ে হয় যে ব্যক্তিটির সাথে, তিনি দুটি সন্তান জন্ম দেন ওই নারীটির গর্ভে, একজন ছেলে একজন মেয়ের, এবং সেই মেয়ের বিয়েও হয়েছে এবং বিয়ের বেশ কয়েক বছর পর তিনি দ্বিতীয় বিয়ে করে চলে যান অন্যত্র। অর্থাৎ এই নির্যাতিতা নারীটির দেখভালের দায়িত্ব তিনি পালন করেননি। বেশ কিছুদিন আগে, মাস দুয়েক আগে, তিনি এই নারীর কাছে ফিরে আসেন এবং তার সাথে আবার বসবাস করা শুরু করেন। কিন্তু এই বখাটেরা সেই তার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বেধড়ক পেটায়, তাকে বেঁধে রেখে তার বধূর সাথে এই আচরণ করে এবং পরবর্তীতে এই ভিডিও ফুটেজগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন অর্থ দাবি করে এবং পরবর্তীতে যেহেতু তারাই সেই অর্থ পায়নি, ফলে কিন্তু তারা এই ভিডিওটি ফাঁস করে দিয়েছে। এবং এই ভিডিওটি যারা দেখেছেন গতকাল আমার ভিডিওতে এবং অন্যান্য জায়গায় হয়তো দেখেছেন যে তারা কিন্তু বারবার ভিডিওটি রেকর্ড করার সময় বলছিল ফেসবুক ভাইরাল হবে, মানে তাদের উদ্দেশ্য প্রথম থেকে এরকম ছিল এবং এই র্যাবের কর্মকর্তাও সেই কথাগুলো ইঙ্গিত করলেন। কিন্তু এই কথাগুলো মনে রাখবেন, শেষের দিকে আমি কিছু জিনিস দেখাবো যে আমাদের দেশের রাজনীতিবিদরা এই নির্মম ঘটনাটিকে নিয়ে কিভাবে রাজনীতি করছেন। কিন্তু এখন আমরা চলে যাই এই র্যাবের কর্মকর্তার কাছে। তিনি এই যে দেলোয়ার বাহিনী, এই দেলোয়ার বাহিনী কে বা কারা সেই প্রশ্ন এড়িয়ে যাবেন, তার রাজনৈতিক পরিচয় এড়িয়ে যাবেন, কিন্তু আমরা জানতে চাই এই দেলোয়ার কে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দেলোয়ারের সাথে ওই বেগমগঞ্জ উপজেলার একজন সাংসদ, এই সাংসদের নাম মামুনুর রশিদ কিরণ। তিনি আওয়ামী লীগের নমিনেশন পেয়ে বিনা ভোটে, হয়তো বুঝতেই পারছেন ভোটের কথা নাই বাদ দিলাম, তিনি ওখানকার একজন এমপি এবং এই এমপির সাথে কিন্তু এই দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের দেখুন ঘনিষ্ঠ সম্পর্ক। এবং এই ছবিটিতে দেখতে পাচ্ছেন আপনারা ফুলের তোড়া দেয়া নেওয়া হচ্ছে এবং এই ছবিটি এই দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার তার কভার ফটো হিসেবে তার অ্যাকাউন্টে ঝুলিয়ে রেখেছে এবং আরও ছাত্রলীগের নেতাদের সাথে তার ওঠা বসা। এবং তার প্রোফাইলটিতে দেখুন তিনি বলছেন তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন এবং মানুষকে আহ্বান জানাচ্ছেন নৌকার উপরে ভরসা রাখতে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটিতে সে বঙ্গবন্ধুর নামটি লিখতে জানে না, সৈনিক বানান জানে না, কিন্তু সে জয় বাংলা জয় বঙ্গবন্ধুতে কাজ করে সেটা লিখে রেখেছে এবং এই যে নৌকার প্রতি আস্থা রাখতে আহ্বান জানিয়েছে। ভাইরে বাদ দে ভাই, আস্থা না রাখে এই অবস্থা ভাই, আস্থা রাখলে যে কী হইব। যাই হোক, তার এই আহ্বান, বিশেষ বিশেষ রাজনীতিবিদদের সাথে ঝুলিয়ে রাখা ছবি, এইসব ব্যবহার করে সে স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী একজন ব্যক্তি। এই দেলোয়ার বাহিনীর প্রধান এই দেলোয়ার এবং ওই নৃশংস ঘটনার সাথে সংশ্লিষ্ট বাকি সবাইকে স্থানীয়রা গুন্ডা হিসেবে জানে, আওয়ামী লীগের গুন্ডা, এবং সে নিজে যুবলীগের একজন নেতা, স্থানীয় নেতা। সে এই টাইটেল ট্যাগ ব্যবহার করে তার এলাকায় মাদক ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছে, যাকে তাকে যখন তখন মারত, পেটাতো এবং বিভিন্নভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি করত এবং এগুলো কিন্তু এই স্থানীয় সাংসদের ছত্রছায়া করত। যেটি এখন মানুষ প্রশ্ন করছে, সেই প্রশ্নটি এই র্যাবের অফিসারকেও করা হয়েছে। সেই অফিসার সেই প্রশ্নটি এড়িয়ে গিয়ে কী বক্তব্য দিচ্ছেন চলুন সেটি শুনে নেওয়া যাক। দেখুন, সন্ত্রাসীদের কোনো পরিচয় নেই, সন্ত্রাসীরা সন্ত্রাসী। আমরা যারা এরকমের গর্হিত অপরাধ করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে আমরা কারো পরিচয় খুঁজতেও যাব না এবং আমরা পরিচয় তল্লাশিও করব না। আমাদের কাছে সন্ত্রাসী এবং র্যাব সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে এবং কঠোর ব্যবস্থা নেবে। আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয় জানার চেষ্টাও করিনি এবং চেষ্টাও করব না। পরবর্তীতে তদন্ত করে বা এলাকাবাসীর কাছ থেকে যদি কোনো কিছু জানা যায়, এটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। বাট আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে চাই এবং তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আইনের হাতে তুলে দেব। বন্ধুরা, আপনারা এই র্যাবের দায়িত্বশীল ব্যক্তিটির মুখ থেকে দায়িত্বহীন কথাবার্তা শুনলেন। তারা রাজনৈতিক পরিচয় দিতে চাইছে না। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জানেন এই দেলোয়ারকে ওই মামলার এজাহারে
রাখাই হয়নি, তার নামটি ওই মামলার এজাহারে নেই। কেন? নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পুলিশ কর্মকর্তারা তার নামটি কেন রাখেননি মামলার এজাহারে? কোন সেই শক্তি, এর পেছনে কোন সাংসদ জড়িত সেটি বুঝতে আমাদের কোনোভাবেই অসুবিধা হওয়ার কথা না। যার সাইনবোর্ড ব্যবহার করে এই দেলোয়াররা ভয়াবহ হয়, তাদের নির্দেশেই মূলত এদের মামলার এজাহারে রাখা হয় না। পরবর্তীতে যদিও দেলোয়ারকে অ্যারেস্ট করা হয়েছে, তার কাছে বন্দুক পাওয়া গেছে বলে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কেন? নারীর সাথে এই জঘন্য আচরণ, নারী নির্যাতনের মামলার এজাহারে সে থাকে না, তাকে শাহিদের মতো অস্ত্র দেখানো হয়, অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। কেন? তার পেছনের শক্তি এরা কারা? আজকে তার রাজনৈতিক পরিচয় থাকবে না কেন? এতদিন সে ওই এলাকায় রাজনৈতিক পরিচয়ে এই অপরাধগুলো করেছে। ভেবে দেখুন, একজন মানুষ কত বড় বেপরোয়া হয়ে গেলে তার পেছনে কত বড় শক্তি থাকলে সে দিনে দুপুরে মানুষকে উলঙ্গ করে যৌনঙ্গে লাঠি ঢুকিয়ে দিচ্ছে, টর্চ লাইট ঢুকিয়ে দিচ্ছে, হাত ঢুকিয়ে দিচ্ছে, তার স্বামীকে বেঁধে রেখে 1000-1500 টাকা মুক্তিপণে পরবর্তীতে তাকে ছেড়ে দিচ্ছে, এবং সেই ভিডিও তারা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। এর পেছনে কত বড় শক্তি আমরা শাহেদকে দেখতে পেয়েছি। তার বেপরোয়ার মূল কারণ রাজনৈতিক ব্যক্তিরা, তার সাথে দেশের প্রথম সারির রাজনীতিবিদদের মাখামাখি করা ছবি ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তাকে যারা বানিয়েছে তাদের কোনো বিচার হয়নি। আজকে এই দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের মামলায়, অর্থাৎ এই ঘটনায় যে সবার সামনে আছে, এই দেলোয়ারের ছবি সব জায়গায় ভাইরাল হয়েছে, ওই এলাকার পুলিশ তার নামটি মামলার এজাহারে রাখতে বা রাখার সাহসটুকু করেনি। আপনারা কি বলবেন এটা দায়িত্বে অবহেলা? আপনারা কি বলবেন এটা মেলায় হারিয়ে গেছিল বলে তার নামটি আর তার মনে ছিল না? ওই স্থানীয় পুলিশ অফিসারের ভাই ছিল মেলায় হারিয়ে যাওয়া, এরকম কিছু? কেন কেন তার নামটি রাখা হয়নি? এবং এই র্যাবের এই অফিসার কেন তাকে রাজনৈতিক ট্যাগ দিতে চায় না? মানে সারা জীবন আপনি অপকর্ম করবেন রাজনৈতিক ছত্রছায়া থেকে, যখন আপনি সেই অপরাধ করতে করতে লাগামহীন হয়ে গিয়ে কোনো একটা সিস্টেমের গ্যারাকলে গিয়ে কোনোভাবে মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সামনে চলে আসবেন, আলোচনায় চলে আসবেন, সমালোচনায় চলে আসবেন, তখন পুলিশ এদের ধরবে, আবার ইস্যু ঠান্ডা হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেবে। এই দৃশ্য আমরা কতকাল দেখব? আমাদের সাথে এই মশকরা কেন? এটি কি আমরা কেউ প্রশ্ন করতে পারি এই তথাকথিত দায়িত্বশীল ব্যক্তিদের কাছে? দায়িত্বশীল ব্যক্তিদের নাম যেহেতু উঠলো, তাহলে এই দায়িত্বগুলোর চূড়ান্তে থাকা ব্যক্তিদের কথা একটু শুনে নেওয়া যাক। আপনারা এই ব্যক্তিটিকে চেনেন, তার নাম হাসান মাহমুদ। তাকে একটি বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্বে রেখেছে শেখ হাসিনা, তো তাকে আমরা তথ্যমন্ত্রী হিসেবে চিনি। আজকে এই প্রসঙ্গেই থাকি। তিনি বলেছেন বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপির আমলে কি কি করা হয়েছে সেটি তিনি উল্লেখ করেছেন, এবং ওনারা প্রকাশ করতে চাইছেন আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা, তাদের এই সময়টাতে ধর্ষণ টর্ষণ এগুলো কোনো বিষয় না, রাজনৈতিকভাবে কোনোভাবে আশ্রয় দেওয়া হয় না। কিন্তু আমরা লাস্ট 7 দিনের ঘটনা দেখি, প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ, প্রত্যেকটা জায়গায় যুবলীগ, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ। কেন? এই 2020 সালে প্রায় বেশিরভাগ সময় তো কেটে গেছে করোনায়, মানুষ গৃহবন্দী ছিল। সেই সময় 11,000-এর বেশি ধর্ষণ হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ কী করেছে? রাজনৈতিক দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার এই নির্লজ্জ চেষ্টা আর কতকাল? আমার মনে হয় জাতির কাছে এই জন্য দুঃখ প্রকাশ করে। আরেকবার, যদিও তারা খুব নির্লজ্জ, তাদের কথাবার্তার কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে নেই, তারপরও তিনি নতজানু হয়ে বলতে পারতেন যে আমরা এর কড়া ব্যবস্থা নেব, আমাদের ছত্রছায়া যারা আছে তাদেরকে আমরা দলীয়ভাবে শাসনে রাখবো। সেটা না করে তিনি আরও এই ধর্ষকদের আরও উস্কে দিলেন। কি করলেন? তিনি বললেন বিএনপির সময় তারা রাজনৈতিকভাবে ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তার মানে তার দলের যারা ধর্ষণ করছে প্রকাশ্যে, এখন ছাত্রলীগ একটি আতঙ্কের নাম। ছাত্রলীগকে যতটা ভয় পায়, ততটা ভয়ে বাংলাদেশে এখন মানুষ শয়তানকেও ভয় পায় না, যারা বিশ্বাসী আছেন। তো এরপরও তিনি সেই ছাত্রলীগ, সেই গুন্ডা বাহিনীকে তিনি আরও একটু উস্কে দিলেন, অর্থাৎ বিএনপির আমলে খুব খারাপ হয়েছে, আমরা কম খারাপ, তোমরা আরও খারাপ করতে পারো। আরেকজন ব্যক্তির কথা বলতে হয়, তিনি বাংলাদেশের আইন ও সংসদ মন্ত্রী আনিসুল হক। আনিসুল হক তিনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন এই নোয়াখালীর ঘটনাটিতে। তিনি বলতে চাইছেন যে না না, এটা তো এভাবে ভিডিও রেকর্ড করা হয়েছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। কতটা লজ্জাজনক বিষয়! এত নির্মমতা দেখে ওনারা ষড়যন্ত্র কি করে খোঁজেন? মানে দায়িত্বহীনতার একটা সীমা থাকা উচিত। এই ভিডিওটি বাংলাদেশের প্রায় 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 সব মানুষই দেখেছেন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন।
তার কি কান নেই? দেখতে পাইনি ওখানে তারা ফেসবুক ফেসবুক বলে চিৎকার করছিল। এবং এই মানুষগুলোর আইডেন্টিফিকেশন আমরা তো সবাই জানি, এরা আওয়ামী লীগের লোক, এরা অভিযুক্ত সবাই দেলোয়ারের লোক, এটি র্যাবের ওই কর্মকর্তা বলেছে। এবং সেই দেলোয়ার প্রকাশ্যে রাজনীতিবিদদের ছত্রছায়ায় ওই এলাকায় আওয়ামী লীগের একজন চিহ্নিত সন্ত্রাসী তথা চিহ্নিত নেতা। আজকাল আওয়ামী লীগের নেতারাই তো সন্ত্রাসী, কিন্তু আমরা সেটা বলতে পারি না অনেক ক্ষেত্রে, কারণ সেগুলো বললে হ্যাঁ যাই হোক, তিনি বললেন ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কে করছে বলেন? বিএনপি করছে, জামাত শিবির করছে, বা বিদেশে থেকে আমরা যারা দেশকে ভালোবেসে কয়েকটা কথা বলি তাদের নাম বলে দিন। আমরা ষড়যন্ত্র করেছি বাংলাদেশে গিয়ে আপনাদের এই কোমলমতি শিশুদের, ফিডার খাওয়া শিশুদের মানে জিনপরি দিয়ে তাদের হাত পা চালিয়ে এভাবে করিয়েছি। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের লজ্জা কবে হবে সেটা আমরা জানি না, কিন্তু আপনাদের লজ্জা হওয়া উচিত, অতি সত্বর আপনাদের লজ্জা হওয়া উচিত। লজ্জা যদি না হয় তাহলে যেমন ঘুম না হলে ঘুমের ট্যাবলেট খেতে হয়, তেমনি লজ্জার কোনো ওষুধ আছে কি না সেটি আপনারা খোঁজ করেন। করোনার ভ্যাকসিন বিদেশ থেকে আমদানির আগে এই রাজনীতিবিদদের লজ্জা হওয়ার ওষুধ আমদানি করা উচিত। আমি জানি না লজ্জা হওয়ার কোনো ওষুধ আছে কিনা, কিন্তু এটি অতি সত্বর আমদানি করা উচিত। যদি না থাকে তাহলে বিভিন্ন ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠানকে বিনীত অনুরোধ করে মোটা অঙ্কের টাকা দিয়ে আপনারা লজ্জা হওয়ার ওষুধ বানান। এটা আমাদের সমাজ ব্যবস্থাকে রক্ষার জন্য এখন অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশের মুরব্বী তো এখন আর নেই, অর্থাৎ তেতুল হুজুর তথা আহমেদ শফী, তাকে তো হত্যা করে ফেললো বাবুনগরী গ্রুপ। কিন্তু এই বাবুনগরী কিন্তু এখন আবার বলছে এই ঘটনাকে কেন্দ্র করে যে পর্দা করতে হবে সবার, পর্দা করলে আর ধর্ষণ হবে না। মানে ধর্ম নিয়ে সব জায়গায় ব্যবসা করতে হবে? আপনারা স্বপ্ন দেখেন বাংলাদেশটাকে শরিয়া আইন করবেন, কিন্তু বিদেশের দিকে তাকান না। যেসব দেশ শরিয়া আইনে পরিচালিত হতো সেগুলো ধীরে ধীরে সেই আইন থেকে বেরিয়ে আসছে, যার সর্বশেষ উদাহরণ সুদান। এবং শরিয়া ভিত্তিক দেশগুলো কতটা মানে অসহায় অবস্থায় আছে, কতটা বাজে অবস্থায় আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং খুব শীঘ্রই সৌদি আরবও সেই শরিয়া আইন থেকে বেরিয়ে যাচ্ছে বা যাবে। যাই হোক, ওনারা এই ইস্যু ভিত্তিক রাজনীতি করতে চান, ধর্মের নোংরা গেম খেলতে চান। তো এই মোল্লাকে আমি বলতে চাই, হুজুর অনেক তো রাজনীতি করলেন ধর্ম নিয়ে, আপনি কি জবাব দেবেন? এই তো কদিন আগে অজু করতে গিয়ে 72 বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন, তার পর্দায় কোথায় ত্রুটি ছিল? প্রতিদিন আমরা প্রায় দেখতে পাই, বা মাসে দু একটা ঘটনা দেখতে পাই, শিশু, বাচ্চা শিশু ধর্ষিতা হচ্ছে। এই বাচ্চা শিশুদের পর্দা আপনি কিভাবে করাবেন? তাদের কোন অঙ্গ দেখে আপনাদের লালা ঝরে? আপনার গুরুর মতো তেতুল হুজুরের লালা ঝরে বৃদ্ধ হয়ে গেল। আপনাদের কথাই ঠিক না হলে এই 72 বছরের বৃদ্ধাকে কিভাবে মানুষ ধর্ষণ করে? এরকম ধর্ষণের অসংখ্য ঘটনা আছে। সবচেয়ে বড় একটা উদাহরণ আমি দিতে চাই, বাংলাদেশে মাদ্রাসাগুলোতে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে কিভাবে শিশুদের বলাৎকার করা হয় সে বিষয়ে আমরা কিন্তু সবাই জানি। প্রায় প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও কোনো না কোনো জাতীয় সংবাদপত্র হোক বা স্থানীয় সংবাদপত্রে এই ধর্ষণের ভয়াবহ ঘটনাগুলো উঠে আসে। তাদের পর্দা কোথায় করাবেন? বাচ্চা শিশুদের, পুরুষ সন্তানদের দেখে যাদের কামনা জাগে, যারা সেই সন্তানকে, সেই বাচ্চা শিশুদের আল্লাহর ভয় দেখিয়ে ধর্ষণ করে, তাদেরকে আপনি কিভাবে পর্দা করাবেন? এই বাচ্চা শিশুদের কি বোরখা পরাতে হবে? মোল্লা, কি করাতে হবে? এইসব কথাবার্তাগুলো বলার আগে লজ্জা হওয়া উচিত আপনাদের। যদি নারীর পোশাকই দায়ী হতো ধর্ষণের ক্ষেত্রে, তাহলে এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখতাম না। এই নারীটি ঘরের ভেতরে কিভাবে পর্দা করত? তার ঘরের মধ্যে তাকে উলঙ্গ করে এই যৌনাঙ্গে আপনাদের লজ্জা হওয়া উচিত। এইসব বিষয়, এই মন্তব্যগুলো করার আগে লজ্জা হওয়া উচিত। আপনারা তো মায়ের পেটে জন্মাননি। যদি মায়ের পেট দিয়ে জন্মাতেন তাহলে ওই গর্ভধারিণীর সম্মানটুকু করতে জানতেন। 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে তাকে যারা সম্মান করতে পারে না, এরা তার আল্লাহ ভগবান ঈশ্বরকে কিভাবে সম্মান করবে, তার ধর্মীয় পুস্তককে কিভাবে সম্মান করবে, সেটা আমার কোনোভাবেই বুঝে আসে না। এবং সেটা বোঝার জন্য আমার এত এত পুস্তক পড়ার দরকার নেই। সাধারণ জ্ঞান বলে দিচ্ছে এদের উদ্দেশ্য এবং এদের নৈতিক অবস্থান কি। এবার আমাদের বাংলাদেশে যে কমন চিত্রটাই দেখতে পাই, ধর্ষণ হওয়ার পরেই মোল্লারা যে ধর্ম ব্যবসায়িক কথাবার্তা বলে, তার পাশাপাশি অনেক ঘটনা আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ আছে ধর্ষকদের ডিফেন্ড করে। বিশেষ করে এখন যেমন দেখছি ছাত্রলীগের এই নেতারা জড়িত ধর্ষণকাণ্ডে সরাসরি, তখন আওয়ামী লীগের কিছু লোক এসে বলে না এরা আওয়ামী লীগের সাথে জড়িত না, তো হ্যান ত্যান বিভিন্নভাবে তেনা পেঁচায়।
কিন্তু একটি শ্রেণী আছে সবসময় তারা সক্রিয়, যারা হচ্ছে ধর্ষক সমর্থক গোষ্ঠী, যারা ধর্ষণ পরবর্তী ওই ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অজুহাত তুলে ধরেন। এরা কারা? এরা হচ্ছে ওই ধর্ষকদেরই একটা গোত্র, যারা সুযোগের অপেক্ষায় থাকে বা যারা তাদের জীবনে অসংখ্যবার এভাবে ধর্ষণ করেছে, তাই তার কর্মকে বৈধতা দেওয়ার জন্য তার সমমনা যারা আছে, যারা তার সহকর্মী, তাদেরকে ডিফেন্ড করে। অর্থাৎ এই ধর্ষণটি হতো না নারীটি যদি হিজাবের পরে একটা লোহার জ্যাকেট পরতো। হ্যাঁ ঠিক আছে, লোহার জ্যাকেট পরেছে, তারপরও তার বাইরে আসা উচিত হয়নি, বাইরে এসেছে বলে ওই লোহার জ্যাকেট ভেঙে চুরে তাকে ধর্ষণ করেছে। এরকম বিভিন্ন অজুহাত তারা তুলে ধরে। তেমনই একজন ব্যক্তির একটা ভিডিও বক্তব্য আমার চোখের সামনে এলো। আমি তাকে চিনি না, কোনোদিন তার কোনো বক্তব্য শুনিও নি। তাকে খুঁজতে গিয়ে দেখলাম ইউটিউবে তার 7-8 লাখ সাবস্ক্রাইবার আছে। তারপর অনেক ঘাটাঘাটি করার পর তার নামটি জানলাম, নাইম কোরিয়া তিনি লিখে রেখেছেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো তিনি সম্ভবত দক্ষিণ আফ্রিকায় থাকেন। তিনি ঘটনার পেছনের ঘটনা তুলে ধরেন, তেমনি এই ধর্ষণ কাণ্ড নিয়ে তিনি ঘটনার পেছনের কিছু ঘটনা তিনি তুলে ধরলেন। চলুন তার বক্তব্যটি শুনি। আবার একটু সতর্ক করব, গত ভিডিওতে যেভাবে আমি সতর্ক করেছিলাম, স্পর্শকাতর ভিডিও দেখার ক্ষেত্রে হয়তো আপনার রাতের ওই ভিডিওটি দেখলে, অর্থাৎ ওই নারীকে যে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতন দেখলে হয়তো আপনার অনেক দিনের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। ঠিক এই ব্যক্তির কথাগুলো শোনার পরে হয়তো আপনাদের নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে, আপনার হয়তো অবাক লাগবে এরা কোনো মায়ের সন্তান কিনা, এবং আপনি হয়তো অবাক হতে পারেন, কি সুন্দর দাড়ি রেখেছে, কি সুন্দর চেহারা, কি সুন্দর কথা বলছে, এরাও কি মানুষ? মানুষের মধ্যে কি এমন প্রাণী আছে? এদের পৃথিবীর কোন প্রাণীর সাথে আপনি মেলাবেন বা তাদেরকে কিভাবে সংজ্ঞায়িত করবেন, সেই প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খেতে পারে। তো ভিডিওটি দেখার আগে এই সতর্কতা। চলুন দেখি ভিডিওতে তিনি কি বলেন। এখন যারা এই ভিডিওটা ছাড়ছেন তারা উপরে লিখছেন যে একজন নারীকে অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে। তবে আমি আবারও বলি যে প্রত্যেক ঘটনার পিছনে কিন্তু ঘটনা থাকে। বাংলাদেশ এখনো এতটা ন্যাক্কারজনক অবস্থান যায় নাই নিশ্চয়ই, যে একটা মানুষের ঘরে ঢুকে একটা কিশোরীর উপরে, কিশোরী না, দেখা যাচ্ছে মোটামুটি 25 to 30 এজ হবে, যে মহিলাকে ল্যাংটা করে এই নির্যাতন করা হয়েছে। এখন আমার ধারণা আর কি, আমি শিওর না, হইতে পারে যে পরকিয়া করতে গিয়া কোনো কুকর্ম করতে গিয়ে ধরা খাইছে। এখন একজন স্বামী হিসাবে আমার স্ত্রী, আপনার স্ত্রী যদি কোথাও আকাম করতে যায় ধরা খায়, ওই মুহূর্তে তারা ল্যাংটা করে না, কুত্তা দিয়ে তারা মানে খাওয়াইলেও মনে করলেন মনের ঝাল মিটবে না। বিষয়টা যদি এরকম হয়, আইনের দৃষ্টিতে এটা অন্যায়। আইন কি বলছে যে অপরাধের সাজা দাও, কিন্তু বাস্তবিক হচ্ছে আগে নিজে পিটাবে, মারবে, বাঁশ দিবে, তারপর আইনের কাছে নিবে। কিন্তু শুধু কাজে গিয়া একটা বাড়িতে ঢুইকা 3টা যুবক, তাও এটা ভিডিও করতেছে, আপনার বুঝতে হবে যে কিছু নির্যাতন আছে হয়তো গোপনে করে, কিন্তু ওরা দেখতেছে, ভিডিও করতেছে, নারীটারে নগ্ন করে তারা নির্যাতন করছে। মেয়েটা বলতেছে বাবা, ও বাবা মাফ করে দাও, মাফ করে দাও। এখন কেন আব্বা ডাকতেছে, কেন তারে ল্যাংটা করে এই কাজ করতেছে? ঘটনার পিছনে তো কিছু ঘটনা আছে, শতভাগ শিওর। কিন্তু এই ঘটনাটার পিছনে যদি এমন কিছু থাকে যে এই নারী স্বামী বিদেশ অথবা বাংলাদেশ, বাড়িতে নাই, তিনি পরকিয়া করতে গিয়ে কোনো পুরুষের সাথে বিছানা শেয়ার করতে গেছে, তাহলে তারে আমার দৃষ্টিতে জামাইদের আদালতে এই শাস্তিটা খুব সিম্পল। এটা দরকার ছিল, এটা দরকার ছিল, এটা দরকার ছিল। কি বন্ধুরা, কেমন লাগছে? এই নাইমের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো, কিন্তু তার আগে সে বক্তব্যে যে কথাগুলো বলেছে, বাংলাদেশে নাকি এমন নক্কারজনক পরিস্থিতি ঘটেনি একজন মানুষকে গিয়ে উলঙ্গ করবে, এই করবে, সে করবে। ভাই নাইম, আমি আপনার প্রোফাইল খুঁজতে গিয়ে আপনার মেয়ের সাথে একটি ছবি দেখেছি। আপনার মতো এরকম মেয়ে অনেকের আছে, এবং এরকম মেয়েদের বাংলাদেশে ধর্ষণ করা হয়। একটু গুগল করে নেবেন। অনেক দিন ধরে আপনি ইউটিউবে অ্যাক্টিভ, অনেক বিষয়ে কথা বলেন, মনে হচ্ছে, আমি জানি না, তো একটু দেখে নেবেন। এবং আপনি একজন বাবা হিসেবে আপনার মেয়েকে ধর্ষণ করার বৈধতা দিতে চান কিনা সেটি আপনাদের কাছে প্রশ্ন। আমি আপনার মেয়ের মুখটি মুছে দিয়েছি, কারণ আপনার মতো আমি ধর্ষকের সমর্থনকারী পিতা হতে পারিনি বা হতে পারবো না কোনো দিন, এবং আমি নিজেকে মানুষ মনে করি। কদিন আগে সাকিব আল হাসানের মেয়ে আমেরিকাতে একটি সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে ছবি তুলেছিল, এবং বাংলাদেশের আপনাদের মতো পিতারা পাট খেতে কি অনেক ধরনের বাজে মন্তব্য করেছিল, সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছিল, বুঝতে পেরেছেন? তো
এই তো একটু আগে যে উদাহরণটা দিলাম, একজন 72 বছরের বৃদ্ধা অজু করতে গিয়ে, শুনে নিন, অজু করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বাংলাদেশে। বাংলাদেশে নক্কারজনক ঘটনা হয় কিনা এবং আপনারা কতটুকু দেখেন সেটা আমরা জানি। এই ধর্ষকদের ডিফেন্ড করতে হবে, কারণ আপনার মনে সেই কামনা বাসনা, মানুষ হন ভাই, আপনার মেয়েটি এক সময় বড় হবে। এবং আরও কিছু কথা আপনি বলেছেন এখানে, যে যদি কেউ পরকীয়া করে তাহলে তাকে কুত্তা দিয়ে বলে থেমে গিয়ে বলেছেন কুত্তা দিয়ে খাওয়ানো দরকার, তাকে পেটানোর দরকার জামাইদের আদালতে। আপনি কে? বাংলাদেশের সংবিধান সম্পর্কে কোনো ধারণা আছে? বাংলাদেশের আইনের 493 ধারা থেকে 498 ধারা অবধি পড়ে নেবেন, যেখানে বলছে 16 বছরের অধিক কোনো নারী যদি কারো সাথে স্বেচ্ছায় বিছানা শেয়ার করে, যৌন সঙ্গম করে, সেটা আইনের চোখে অপরাধ নয়। এবং কোনো বিবাহিতা স্ত্রী যদি কারো সাথে স্বামীর অনুমতি ছাড়া বা স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া যৌন সঙ্গম, তাহলে সেক্ষেত্রে পুরুষ ব্যক্তিটিই দায়ী। এবং নারীর ক্ষেত্রে যদি কেউ বিয়ে করার পর 7 বছর ধরে কোনো প্রকার কোনো যোগাযোগ না রাখে, তাহলে সেই নারীটি অন্য যে কাউকে বিয়ে করতে পারবে, অন্য যে কারোর সাথে যৌন সঙ্গম করতে পারবে, সেক্ষেত্রে আইনের চোখে সে অপরাধী না। আপনি উঠে বললেন যদি কেউ বিদেশে চলে যায় বউকে রেখে, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। আপনি আপনার স্ত্রীকে ঘরের ফার্নিচার মনে করতে পারেন না, তিনিও রক্ত মাংসের মানুষ। আপনি পুরুষ বলে নিজেকে এত বড় মনে করেন না। উদাহরণ দেখুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, সাবেক প্রধানমন্ত্রী নারী ছিলেন, বাংলাদেশের স্পিকার নারী, বাংলাদেশের গৃহপালিত বিরোধী দলের প্রধানও নারী, অর্থাৎ হুসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। তো নারীদের ক্ষমতা এবং নারীদের এই দৈহিক কাঠামো দিয়ে আপনি যদি বিচার করেন, তাহলে পুরুষদের ক্ষেত্রে নারীরা কোনোভাবে পিছিয়ে নেই। কিন্তু নারীদের এভাবে দমিয়ে রাখা বন্ধ করুন। পুরুষতান্ত্রিক এই যে সমাজ ব্যবস্থায় আপনারা যা করছেন, নারীকে একটা পণ্য বানিয়ে দিয়েছেন। মানে আপনি বিয়ে করে ফেলে চলে যাবেন আপনার স্ত্রীকে, বছরের পর বছর থাকবে সে বাংলাদেশে, তার কোনো যৌন চাহিদা থাকতে পারবে না, তার কোনো জৈবিক চাহিদা থাকতে পারবে না। এবং আপনাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য যাকে তাকে ধরে আপনারা ধর্ষণ করবেন। রাজি না হলে এভাবে বস্ত্র কেড়ে নিয়ে তার যৌনাঙ্গে লাইট ঢুকিয়ে দেবেন। আপনারা সেই পিতা, আপনার একটি মেয়ে আছে ভাই, সময় থাকতে মানুষ হন। এভাবে অন্যায় কথাবার্তা বললেন না। আপনারা যারা শরিয়া আইনের চিন্তা ভাবনা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আরবে কি হয় ভিডিও ফুটেজগুলো একটু দেখে নিন এবং সেখানে একটু ভাববেন আপনার মায়ের সাথে এরকমটা হলে কেমন হতো। এবং আমার খুব অবাক লাগে, আপনারা কোন মায়ের পেট থেকে বেরিয়েছেন? আপনার মায়েদের প্রতি যারা এরকম মন্তব্য করে, অর্থাৎ পান থেকে চুন খসলে তাকে কুত্তা দিয়ে, মানে আপনার মাকে কুত্তা দিয়ে আপনি, আপনার কথাগুলো আমি আর বাড়াচ্ছি না, নাইম সাহেবকে বলবো আপনি মানুষ হন। আপনাকে আমি অনেকভাবে আঘাত করতে পারতাম, কিন্তু আপনার কাছ থেকে আসলে আশা করার কিছু নেই, চাই আপনি মানুষ হন। তো বন্ধুরা, সর্বোপরি আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের সর্বত্র ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এগিয়ে এসেছেন এই অন্যায়ের বিরুদ্ধে। এবং সেখানে আমাদের দেশের সুপরিচিত বিভিন্ন সমাজকর্মীরা একদম প্রকাশ্যে এটার প্রতিবাদ করেছেন, সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন, রাস্তায় নেমে এসেছেন। এবং সেখানে আমি ধন্যবাদ দেই, অনেক হুজুররাও এগিয়ে এসেছেন, কিন্তু তাদের অনেকের সেখানকার পেছনে একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ শরিয়া আইন বাস্তবায়নের একটা মতলব নিয়ে এসেছেন। সেই আশা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না, সেগুলো কখনো বাংলাদেশে বাস্তবায়ন হবেও না। কিন্তু আমি হুজুরদের কাছ থেকে আশা করব আপনারা যে মাদ্রাসায় শিশু নির্যাতনের ক্ষেত্রে, শিশুদের বলাৎকারের ক্ষেত্রে আপনারা এগিয়ে আসবেন। এই নারী নির্যাতনের ঘটনায় যেভাবে এগিয়ে এসেছেন, আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ, হাত জোর করে। এবং এই যে নাইমের মতো যারা ধর্ষক শ্রেণীর লোক রয়েছেন, সময় থাকতে সোজা হয়ে যান, কারণ এখন আর আগের সেই যুগ নেই, এখন মানুষ প্রতিবাদ করা শিখে গেছে। এবং আরও এক শ্রেণীর মানুষের প্রতি আমার কিছু বক্তব্য, যারা অনেকেই ক্রসফায়ার চেয়েছেন, দর্শকদের একমাত্র শাস্তি ক্রসফায়ার দিয়ে দাও, মেরে ফেলো, তাহলে সমাধান। তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। আপনাদের আমি জানিয়ে দিতে চাই, এই 2013 সালের সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমনের যে আইনটি রয়েছে, সেই আইনে বলা হচ্ছে
এই মামলায় অভিযুক্তদের বিচার করতে হবে 180 দিনের মধ্যে, এবং তাদের সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আপনারা অনেকেই এনকাউন্টারের পক্ষে দাঁড়িয়েছেন, ক্রসফায়ার দিয়ে দাও, ক্রসফায়ার দিয়ে দাও বলে চিৎকার চেঁচামেচি করছেন। তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলো, খুব ঠান্ডা মাথায় শুনবেন। ক্রসফায়ার কি সমাধান? বাংলাদেশে মাদক নির্মূলের নামে শত শত মানুষকে বিনা বিচারে মেরে ফেলা হয়েছে, কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি চুনোপুটিকে মেরে ফেলা হয়েছে। আবার বদির মতো মাদকের ফ্যাক্টরিকে আওয়ামী লীগ ভরণ পোষণ করছে। বিভিন্ন বিতর্কের মুখে গিয়ে তারা হয়তো তাকে নমিনেশন দেয়নি, কিন্তু তার স্ত্রীকে নমিনেশন দিয়েছে এবং তার মাধ্যমে প্রমাণ করতে চেয়েছে নারী ও পুরুষ বাংলাদেশে সমান অধিকার। অর্থাৎ তারা যদি দুর্নীতিবাজ হয়, মাদক ব্যবসায়ী হয়। এবং এই ক্রসফায়ারের সমাধান কিছুই হয়নি। ক্রসফায়ার দিয়ে মাদক নির্মূল তো হয়নি, বরং আরও ছড়াছড়ি। বরং এই ক্রসফায়ারের সুবিধা নিয়ে আমরা মেজর সিনহার মতো মানুষকে হারিয়েছি। ক্রসফায়ার দেওয়া যদি অজুহাত না থাকতো, তাহলে ওসি প্রদীপদের মতো ভয়াবহ ব্যক্তিদের আমরা দেখতে পেতাম না। কিন্তু আমরা সেই বাঙালি, কদিন আগে ওসি প্রদীপের এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে আমরা এভাবে খুন করার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আজ আবার আমরা ক্রসফায়ার চাইছি। কেন ক্রসফায়ার চাইছি? ক্রসফায়ার যদি সমাধান নাই হয়, কেন ক্রসফায়ার চাইছি? এবং এই নারী ও শিশু নির্যাতনের ধারায় কিন্তু তাদের অভিযুক্ত করা হয়েছে, যদিও এর গডফাদার অর্থাৎ বুঝতেই পারছে। যাই হোক, একে এই মামলা রাখা হয়নি, অস্ত্র মামলা দিয়ে দেওয়া হয়েছে। তাকে বাঁচানোর কি চেষ্টা আছে সেটা পরে জানা যাবে। যদি যাবজ্জীবন দেওয়া হয় তাহলে কি হয়? যাবজ্জীবনের চেয়ে আপনারা ক্রসফায়ার নিয়ে বেশি ছোটাছুটি কেন করছেন? বন্ধুরা, আপনারা যারা যে বিষয়ে জানেন না, সেই বিষয়ে খুব একটা লাফালাফি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আপনাদের ইচ্ছেকে আমি সমর্থন করি। আপনারা চাইছেন সর্বোচ্চ শাস্তি হোক, কিন্তু সর্বোচ্চ শাস্তি ক্রসফায়ার নয়। একটা মানুষকে ফাঁসি দেয়া বা ক্রসফায়ার দেয়া আমি মনে করি পৃথিবীর সবচেয়ে কম শাস্তি। বলবেন কেন? একটা মানুষকে মেরে ফেললেন, শেষ হয়ে গেল, কি হলো? এটা তো একটা বাঘ একটা হরিণকে মেরে ফেলে, একটা বাঘ আর একটা বাঘের সাথে মারামারি করে মেরে ফেলে, এটা শাস্তি নয় বন্ধুরা। একজন মানুষকে মেরে ফেললেন মানে তাকে বাঁচিয়ে দিলেন, শেষ। 10 মিনিট তার কষ্ট হবে, ক্রসফায়ার মারলে 5 মিনিটও কষ্ট হবে না, ফাঁসি দিয়ে মারলে 1 মিনিটও কষ্ট হবে না। কেন তাকে এত সহজে ছাড় দিবেন? যে নারীটির সাথে এই যৌন নিপীড়ন হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে নির্মমভাবে, সামাজিকভাবে তাকে কলুষিত করা হয়েছে, তার শাস্তি কেন হবে 1 মিনিট? কেন হবে? আজকে হাইকোর্ট এই ভিডিও ফুটেজ যারা শেয়ার করেছে তাদের সেগুলো ডিলিট করতে নির্দেশ দিয়েছে, কারণ এই নারীটি অসম্মানিত হচ্ছে। আমি আমার ভিডিওতে কোর্টের আইন মেনে, পর্নোগ্রাফি আইন মেনে আমি আপলোড করেছি। অর্থাৎ আমি ওই নারীর চেহারা ঢেকে দিয়েছি, তার যৌনাঙ্গ ঢেকে দিয়েছি, এবং যে যে জায়গাগুলোতে তার চেহারা মার্ক করা যাবে না সেই জায়গাগুলো রেখেছি। অর্থাৎ তার মুখ যখন এরকম বা এরকম, যে জায়গাগুলো ঘোলা, ভিডিওর রেজুলেশন খারাপ, যেখান থেকে তার চেহারাকেও আইডেন্টিফাই করতে হবে সেই জায়গাগুলো রেখেছি। যেখানে স্পষ্টত তাকে দেখা যাচ্ছিল সেগুলো আমি ঘোলা করে দিয়েছি। এখন তাতে কি হয়েছে? অনেকেই ওনার চেহারা দেখেছেন। তাকে যে সারা জীবন এই গ্লানি নিতে হবে, নিজের মধ্যে তিনি যে অপরাধ বোধ নিয়ে বাঁচবেন, নিজের মধ্যে সবসময় একটা অশান্তি নিয়ে বাঁচবেন, এটা সমাধান কেন 1 মিনিটে হবে বন্ধুরা? ক্রসফায়ার কি? জীবনে কখনো জেলে গেছেন? শুধু একজনকে মেরে ফেলো সমাধান না, এটা সমাধান নয়। মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাবাসের চেয়ে সর্বোচ্চ শাস্তি পৃথিবীতে আর কিছু নেই। এই লোকগুলোর জন্য আপনারা মানববন্ধন করুন, আপনারা সর্বোচ্চ শাস্তি চান যেন তাদের যাবজ্জীবন দেওয়া হয়। এই আইনি, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন আইনে তার সর্বোচ্চ শাস্তি হওয়ার সুযোগ রয়েছে। আপনারা সেই বিষয়ে আন্দোলন করুন। কেন আন্দোলন করবেন? আমার 2 বছরের জেল এক্সপিরিয়েন্স বলছি। আমি মুরগি চুরি করে জেলে যাইনি, আমি কাউকে মেরে জেলে যাইনি, মাদক ব্যবসা করে জেলে যাইনি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে জেলে গেছি। যাই হোক, সেই 2 বছরের অভিজ্ঞতায় আমি সাধারণ মানুষ আমি, কিন্তু আমি বসে থাকিনি জেলের ভেতর গিয়ে। এই বিডিআর হত্যা বিদ্রোহের মামলায় যারা আছে, যারা যাবজ্জীবন কারাদণ্ড, সর্বশ্রেণীর কাছে আমি গেছি। একদম মুরগি চোর থেকে শুরু করে বড় বড় মাদক ব্যবসায়ী, বড় বড় ক্রিমিনাল কিলার আব্বাস থেকে শুরু করে শিশু সন্ত্রাসী টিটন থেকে শুরু করে এমন কারো সাথে নেই যার সাথে আমার কথা হয়নি। রাজনীতিবিদদের মধ্যে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন থেকে শুরু করে একদম শীর্ষস্থানীয় সকল রাজনীতিবিদ যারা জেলে ছিলেন তাদের সাথে আমার কথা হয়েছে, তাদের অনেক অভিজ্ঞতা আমি শুনেছি। জেলে বসে বসে ধুকে ধুকে মরার চেয়ে কঠিন শাস্তি পৃথিবীতে নেই। এই নারী নির্যাতনকারী, এই ধর্ষকরা জেলে থাকবে,
জেলের থেকে যখন কোর্টে যাবে তাদের তো 180 দিনের মধ্যেই বিচার কার্য শেষ করতে হবে, না হলে 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে সেটা সমাধান করতে হবে। অর্থাৎ সাজা হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই 180 দিন কি 210 দিন তারা কোর্টে যাবে, কোর্টের গাড়িতে বসে বসে দেখবে নারী। যখনই নারী দেখবে তখন তাদের বুকের ভেতরে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তীর ঢুকবে, তীর তাদের ঠুকে ঠুকে মারবে যে এই নারী, যেই নারীকে আমি সম্মান করিনি, যেই নারীকে নির্যাতন করেছি বলে আজকে আমি কোর্টের গাড়িতে বন্দি, আমার জীবনটা স্বাধীন হতে পারতো। এবং কোর্টে যাওয়া বন্ধ, সাজা হয়ে যাবে, সারা জীবন জেলে বসে বসে টেলিভিশনে নারীদের দেখবে, পত্রিকায় ছবিতে নারীদের দেখবে, নারীদের দেখে প্রতিবার তাদের বুকে তীর দ্বারা বিধ্বস্ত হবে। এটা হচ্ছে নারী, এবং সেই নারীকে অসম্মানের কারণে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেই বিষয়ে আন্দোলন করেন না, কেন মূর্খামি করছেন? ক্রসফায়ার বা ফাঁসি দিয়ে তাকে কেন বাঁচিয়ে দিতে চাইছেন? এই যে রাজাকার দিল্লা জেলের ভেতর ঢুকে ঢুকে মরছে, এর চেয়ে কঠিন শাস্তি আর কিছু হতে পারে না। চাই এদের মজাবাদ জীবন যায় লোক, আমার এই অনুরোধ আর কিছু না। এরা আমার আমি যেন দেশ গ্রামে এখন থাকুন, ওই কথা বলুন, আমার আর এটা মরাচ্ছে মরাই, কেউ হলে কোনো মেয়ে হলো ছেলে হলো বিস্কৃত গলা দড়ি দিত। আমি বলছি আমি এরকম আমার এ দুনিয়াতে কিসের কষ্ট, আখেরাতে অনেক কষ্ট, আমি আখেরাতে কামাই চাই। আমার জন্য যদি কেউ থাকে ভালো, একদিন প্রতিবাদ করবে। এখন আল্লাহর রহমতে আমার জন্য সরকারে লড়তেছে, আমার দেশে দাদা ভালো, এরাই দেখতেছে, আমি এটাই আল্লাহর কাছে খবর। আর শুধু এটাই চাই ছেলেগুলোর মৃত্যু, আমরা তো দাবার জীবন চাই। আপনারা এই দুইটা জিনিস যদি করেন, মা বোন আপনারও নারী দেশে মায়ের সম্মান দেবেন। হ্যাঁ হ্যাঁ, যতটুকু যে মানুষ সমাজের উপযুক্ত নয়, সমাজে থাকার অধিকার রাখে না, তাকেই জেলে রাখা হয়। আপনি মনে করেন একজনের বিরুদ্ধে মামলা হলো মানেই তাকে জেলে নিয়ে যেতে হবে, সেটা ঠিক নয়। একজন মানুষ জেলে গেল বলেই খারাপ নয়। কিন্তু যারা প্রকৃত অপরাধী, এই ভিডিও ফুটেজ দেখে আমাদের কারোরই কোনো সন্দেহ নেই, এই বিশেষ কিছু রাজনীতিবিদ এবং ধর্ষকের সমর্থনকারী ব্যতীত কারোরই কোনো সন্দেহ নেই যে এরা কি করেছে। দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, আমাদের দেশের সংসদের স্পিকার নারী, তারপরেও তাদের কোনো বিবৃতি দিতে দেখি না এসব ঘটনায়। তাদের কাছ থেকে আমরা আশ্বস্ত হতে পারি না এসবের শাস্তি দেওয়া হবে। আমরা রাজনীতিবিদদের কাছ থেকে ক্ষমা চাইতে দেখি না যে তাদের দলের নেতাকর্মী এগুলো করছে, তারা এগুলো বন্ধের জন্য কাজ করবেন। আমরা দেখতে পাই ধর্ষকদের সমর্থনকারী এই ঘটনাকে কয়েকদিন লাফালাফি করে পরে ভুলে যাওয়ার লোকের অভাব নেই। আমরা যেন ভুলে না যাই। এই অন্যায়কারীদের সর্বোচ্চ শাস্তির জন্য আমরা সঠিক পন্থায় এগোই। ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।